May I come in, sir? Yes. Sit down. বলুন আপনার নাম কি? আমার নাম অর্ণব গিরি। আপনি কোথায় থাকেন? আমি হরিপাল থানার অন্তর্গত ইলাইপুর গ্রাম থেকে, ডিস্ট্রিক্ট হুগলি, ওখান থেকে বিলং করি। আপনার সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমার নাম অর্ণব গিরি। আমি হরিপাল থানার অন্তর্গত ইলাইপুর গ্রাম, হুগলি ডিস্ট্রিক্ট, ওখান থেকে বিলং করি। আমি 2010 সালে এইচএস পাস করি এবং 2010 বিটেকে অ্যাডমিশন নিই এবং 2014 সালে বিটেক কমপ্লিট করি। 2014 সাল থেকে 2018 সালের এপ্রিল পর্যন্ত আমি দুটি থার্মাল প্ল্যান্টে একটি কোম্পানির আন্ডারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আচ্ছা বলুন, আপনি কিসের জন্য এখানে এসেছেন আজকে? আমি এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন ডিপ্লোমা কলেজ, এই চাকরি পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছি। আপনি কি জানেন এই চাকরি সম্পর্কে? এই চাকরি সম্বন্ধে আমি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধে যেটা দেখে জানতে পেরেছি, বিভিন্ন ডিপ্লোমা কলেজে কোর্স যে ল্যাবরেটরিগুলো থাকে আমাদের কোর্সের মধ্যে, সেখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের যে কাজ, সেই কাজের জন্য। আচ্ছা, আপনি যেখান থেকে এসেছেন আজকে, তো আপনি কিভাবে এসেছেন? আমি এখানে প্রথমে ট্রেন ধরে হাওড়া এসেছি। হাওড়া থেকে বাসে। কি ট্রেন ধরেছিলেন? আমাদের তারকেশ্বর হাওড়া লোকাল। ওই ট্রেনটার নাম কি? ট্রেনকে কি ট্রেন বলা হয় ওগুলো? এমইউ, মেমু ট্রেন। মেমু? হ্যাঁ। MEMU? হ্যাঁ। আচ্ছা, ওটা মেমু নয়, ওটা EMU। ঠিক আছে, EMU ফুল ফর্ম কি বলুন? না, আমি পুরোটা জানি না। ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। ঠিক আছে। আচ্ছা, তো আপনার ট্রেড কি? আমার ট্রেড মেকানিক্যাল। মেকানিক্যাল। আচ্ছা, তো আপনার যে এলাকায় আপনি থাকেন বা যেখানে এখন আপনি বিলং করেন, তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু থেকে ডিউটি হয়তো করতে পারবেন না আপনার, কারণ এটা হচ্ছে আপনি জানেন ট্রান্সফার ডিউটি। সেক্ষেত্রে আপনার মতামত যদি জানান আপনি। হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকেই চাকরি আমি করতে পারবো। আমার বাড়ি থেকে দূরে থাকতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের চাকরি, কিন্তু আপনার কোয়ালিফিকেশন তো হাই আছে। সেক্ষেত্রে আপনি কি করে ম্যানেজ করবেন চাকরিটা? আপনার তো মনে হবে এই চাকরিতে আমার শান্তি নেই, আমি অন্য চাকরি চলে যেতে পারি। না স্যার, দেখুন, কাজ তো কাজই হয়। আমি কোনো কাজকে ছোট বলে মনে করি না। আমি আশা করছি আমি এটা করতে পারবো। কি করে আশা করছেন আপনি? এর আগে যখন আমি যে চাকরিটা করেছিলাম, সেই চাকরিটাও কিন্তু আমি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিলেক্ট হলেও ওখানে আমি যে বেসরকারি জবটা করতাম, সেই জবটাও আমার সাথে কি চাকরি সেটা আমি মেকানিক্যাল সুপারভাইজার হিসেবে চাকরি করতাম থার্মাল প্ল্যান্ট একটি কোম্পানির আন্ডারে। আচ্ছা বলুন, একজন সুপারভাইজারের কি কি দায়িত্ব থাকে? প্রথম কথা হচ্ছে যে কোনো জবটা কীভাবে সে সুপারভাইজ করবে, অর্থাৎ প্রথম থেকে জবটার প্ল্যানিং সেটা সুপারভাইজারই করে এবং জবটা টোটালি কমপ্লিট হওয়া পর্যন্ত সব আপডেট এবং ইনফরমেশান সে তার ওপর মহলকে জানায় টাইম টু টাইম, এবং জব কমপ্লিট হওয়ার পর তার দ্বারাই ওপর মহল, অর্থাৎ যারা এই পুরো সিস্টেমের সঙ্গে জড়িত আছে, তারা তার কথা পেলেই সেই জবকে ডান বলে ধরে নেয়। এবং তার আগে সবথেকে বড় ব্যাপার হলো যে এই জবটা করার সাথে সময় সেফটি ফার্স্ট হচ্ছে। সেফটি, নিজের সেফটি এবং তার ওয়ার্কারদের, ফিটার, আইটি, ওয়েল্ডার, রিগার, এদের সেফটি ফার্স্ট দরকার। মানছি, মনে করুন আপনি সব ভালো কাজ করলেন, সব বুঝিয়ে কাজ করলেন, পুরো কাজটাও তুলে দিলেন, কিন্তু আপনার কাজ ভালো করা সত্ত্বেও আপনার দিকে আপনি স্যাটিসফাইড, কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কাজটাকে ভালোভাবে নিল না বা আপনাকে বারবার করে ডিমোটিভেট করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার স্টেপ কী হওয়া উচিত? আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেই জায়গাটাকে? ডিমোটিভেট ওপর মহল যদি করে বা করতে চায়, আমি মোটিভেশন সবসময় আমি আমার কাজ থেকেই খুঁজে বার করি, এবং আমি যদি কাজের প্রতি সৎ থাকি, আমার মনে হয় আমার ওপর মহলও ডিমোটিভেট করে আমাকে দমাতে পারবে না। বলুন, আপনি যে এলাকায় থাকেন আপনার দর্শনীয় স্থান কি আছে? আমার এলাকায় সেই মতো দর্শনীয় স্থান না থাকলেও আমার এলাকা থেকে একটু দূরে, প্রায় 14-15 কিলোমিটার দূরে তারকেশ্বর মন্দির রয়েছে। ওটা দর্শনীয় স্থান। তারকেশ্বর মন্দিরে কিসের পুজো করা হয়? কার কোন দেবতাকে আরাধনা হিসেবে দেখা হয়? শিব, যেটার নাম বাবা তারকনাথ বলা হয়, সেই শিবের আরাধনা হয়। আচ্ছা, চলে আসি, আপনি যে ফিল্ডে কাজ করতেন সেটা একটা ছিল কোম্পানি ওরিয়েন্টেড, সেটা ওয়ার্ক কালচার ছিল আপনার, কাজ করিয়ে নেওয়া,
লোকজনের সঙ্গে মিলেমিশে কাজ করিয়ে নেওয়া সেরকম। কিন্তু এখন যে প্রফেশনে আপনি আসতে চলেছেন এটা কিন্তু টিচার এবং মানে স্টুডেন্ট অ্যান্ড টিচার রিলেটেড ব্যাপার, তাই তো? এটা তো আপনার সম্পূর্ণ অজানা। তো এবার এই জায়গাগুলো আপনি কিভাবে ডিলস করবেন? আমার বেসরকারি চাকরি ছাড়ার মূল কারণ ছিল যে আমি পড়াশোনার সঙ্গে থাকতে চেয়েছিলাম। আচ্ছা। আর এই চাকরিটার ফর্ম ফিল আপ করার কারণ এটাই যে আমি একটা কলেজে ল্যাবের মধ্যে থাকবো, পড়াশোনার সঙ্গে থাকবো, স্টুডেন্টদের সঙ্গে থাকবো। তো আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমি স্টুডেন্ট ছিলাম, সকলেই থাকে, তো কলেজ লাইফ লিড করেছি 4 বছর, স্কুল লাইফ লিড করেছি, আমার মনে হয় আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, হ্যাঁ, একজন শিক্ষক, তো আপনি শিক্ষকের পর্যায়ে পড়বেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে স্টুডেন্টদেরকে মোটিভেট করবেন? প্রথম কথা স্যার, যেটা আমি মনে করি যে মোটিভেশন যে যার নিজের মধ্যে থেকেই আসে। তো যদি মোটিভেশনের আমার তরফ থেকে মোটিভেশন করার কথা হয়, প্রথম কথা তো তাদের আমি যে পদে যাব সেই পদে আমার যতটুকু দরকার থাকে, আমার থেকে যারা যতটুকু পাবে সেটা তো আমি তাদের শেখাবই। এছাড়াও আমি আমার গল্পগুলো মোটিভেট করার চেষ্টা করব। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, যে আপনার মেকানিক্যাল ছিল, কোন সাবজেক্ট মেকানিক্যালের মধ্যে কোন বিষয়টা আপনি ভালো লাগতো আপনার? আমার থার্মোডাইনামিক্স সাবজেক্ট ভালো লাগতো। আর অন্যগুলো একদম ভালো লাগতো না, না? অন্যগুলো ভালো লাগতো না। থার্মোডাইনামিক্সটা বেশি ভালো লাগতো, ফ্লুইড মেকানিক্সও আচ্ছা, ভালো আচ্ছা, লাগতো। তো আপনি ল্যাটেন্ট হিট সম্পর্কে যদি আমাকে একটু ধারণা দেন। ল্যাটেন্ট হিট হচ্ছে সেই হিট যেটা কোনো সাবস্ট্যান্ডের ফেস চেঞ্জের সময় ইউজ হয় কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, আপনি কোনো এক্সাম্পল দিতে পারবেন যে কোথায় হ্যাঁ, যেমন মেকানিক্যালি প্রয়োগ করা হয় ল্যাটেন্ট হিট? ল্যাটেন্ট হিট যেমন আমরা যখন কোনো ওয়াটারকে গরম করছি, তো 100 ডিগ্রি টেম্পারেচারে ফুটন শুরু হয়, কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচারে টোটাল যদি বয়লিং না কমপ্লিট হয় তাহলে তার টেম্পারেচার বাড়ে না। তো এখানে আমরা ইউজ করি। বলুন, কার্নোট সাইকেল সম্পর্কে আপনার ধারণা কি আছে? কার্নোট সাইকেল ইজ এ হাইপোথেটিক্যাল সাইকেল। কার্নোট সাইকেল বাস্তবে দেখতে গেলে এটা কোনো রেজিস্ট করে না। এটা দুটো আইসোথার্মাল আর দুটো অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস দিয়ে গঠিত হয়। আমরা কার্নোট সাইকেলকে একটা বেঞ্চমার্ক হিসেবে ধরি। এর সঙ্গে এই কার্নোট সাইকেলকে দেখে আমরা অন্য সাইকেলগুলোকে কম্পেয়ার করি। তো মেকানিক্যালে কার্নোট সাইকেল ইজ এ হাইপোথেটিক্যাল সাইকেল, বাট তাও আমরা পড়ি, তার কারণ কার্নোট সাইকেলকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরি। এই কার্নোট সাইকেল থেকে ন্যাচারালি সব সাইকেলেরই এফিসিয়েন্সি কম হয়। আচ্ছা, আপনি অটো সাইকেলের কোনো এক্সাম্পল দিতে পারবেন? এক্সাম্পল, অটো সাইকেল তো আমাদের টু স্ট্রোক ইঞ্জিনে ইউজ করা হয়, মোটর গাড়ি, ছোট স্কুটার, ছোট গাড়িতে ইউজ করা হয়। আর অটো সাইকেল হচ্ছে দুটো অ্যাডিয়াবেটিক রিভার্সেবল অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। বলুন, স্টিম টারবাইনিং এর ওয়ার্কিং প্রিন্সিপাল। স্টিম টারবাইনে আমরা সুপার হিটেড স্টিম বয়লার থেকে স্টিম টারবাইনে ফেলা হয় এবং স্টিম টারবাইন টোটালি কাজ করে অ্যাডিয়াবেটিক রিভার্সেবল সাইকেল হিসেবে, এবং ওয়ার্ক ডান পজিটিভ পাওয়া যায়। ওয়ার্ক ডান পজিটিভ পাওয়া যায়, এটাই মূল মন্ত্র, তাই তো? হ্যাঁ, না মুখ বদলান না স্যার, এটা ওপেন সাইকেল, ওপেন সাইকেল সিস্টেম। আচ্ছা, আপনি বলুন যে ল অফ থার্মোডাইনামিক্স, একদম ইনিশিয়াল একটা কোশ্চেন। ল অফ থার্মোডাইনামিক্স তিনটে ল পাওয়া যায়। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে উইদিন এ সাইকেল নিট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু নিট হিট রিকোয়ার্ড। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের দুটো ল পাওয়া যায়, একটা ক্লসিয়াস স্টেটমেন্ট অ্যান্ড ক্লেনভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, যেখান থেকে আমরা রেফ্রিজারেটর আর হিট পাম্প সম্পর্কে জানতে পারি। এবং থার্ড ল, যেটাকে জিরোথ ল বলা হয়, ওটা জিরোথ ল, যদিও থার্ড ল পরে এসেছিলো, তার কিন্তু জিরোথ ল হিসেবে বলা হয়, ফয়লার আবিষ্কার করেছিলেন। সেটা হলো একটি বডি আরেকটা বডির সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে এবং আরেকটি বডি অন্য বডির সঙ্গে থাকলে পরস্পর তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, আপনি বলুন তো রেজিলেন্স কাকে বলে? রেজিলেন্স হচ্ছে পদার্থের সেই ধর্ম যেটা আপ টু ইলাস্টিক লিমিট কোনো পদার্থের মধ্যে জমে থাকা স্ট্রেন এনার্জি। ইলাস্টিক লিমিট কাকে বলে? ইলাস্টিক লিমিট হচ্ছে আপ টু সেই পয়েন্ট যেখানে স্ট্রেস এবং স্ট্রেন, স্ট্রেস পদার্থের ওপর যদি আমি বল প্রয়োগ করার পর ছেড়ে দিই, তাহলে সে আবার সেই রিগেন করে, তার নিজের পজিশন রিগেন করে। স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে ডিফারেন্স কি?
স্ট্রেস আমরা বল প্রয়োগ করার মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা পদার্থের মধ্যে তৈরি হয় বল প্রয়োগ করলে, আর স্ট্রেন হচ্ছে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয় বাই ইনিশিয়াল দৈর্ঘ্য। স্ট্রেসে আমরা একক পাই, স্ট্রেনে কোনো একক পাই না, স্ট্রেন একক দিই না। আচ্ছা বলুন, আপনাকে আমরা চয়েস করব কেন, মানে এই পরীক্ষার জন্য, মানে এই পোস্টের জন্য? এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশান আমার রয়েছে, আমি রিটেনও কোয়ালিফাই করেছি, আর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও রয়েছে। আমার মনে হয় আমি এই জবটা সততার সাথে করতে পারবো। এত আত্মবিশ্বাস আপনার? হ্যাঁ, আমি মনে হয় পারবো। মনে হয় বলছেন, আবার পারবেন বলছেন, তাহলে আপনার এরকম নিজের প্রতি নিজের একটা অবিচার হয়ে যাচ্ছে না? না, আমি পারবো, এবার বাকিটা আপনাদের উপর নির্ভর করবে। ওকে, আসুন আপনি। থ্যাংক ইউ স্যার। আপনি বাংলা লিখতে পড়তে বলতে বলতে বললেন? হ্যাঁ স্যার, বাংলা লিখতে পড়তে পারি, আমার পুরো এডুকেশন বাংলা মিডিয়াম থেকে। আচ্ছা, আসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আবার ওকে আমি ডেকে নিচ্ছি, অর্ণবকে। প্রথমেই জানিয়ে রাখছি, অর্ণব বসুন। প্রথমেই জানিয়ে রাখি যে ইন্টারভিউটা জাস্ট একটা ডেমো নেওয়া হচ্ছে ওর মনে সাহস বাড়ানোর জন্য। আপনারা যারা দেখছেন তারাও দেখছেন যে কীভাবে ও দিচ্ছে ইন্টারভিউ, যদি কোনো কাজে লাগে আপনাদেরও। তো সেই রকম প্রথাগতিত ইন্টারভিউ টেবিল এখানে করানো সম্ভব হয়নি, কারণ টিচার্স ডে চলছে, আমাদের বিরাট বড় প্রোগ্রাম রয়েছে। তো এবার আসি কিছু অ্যানালিসিস অর্ণবের সঙ্গে, যে কী হলো ব্যাপারটা আমরা জানি। অর্ণব, প্রথম যখন তুমি ইন্ট্রোডিউস করছিলে, ঠিক আছে, তখন তোমার মধ্যে একটু জড়তা কাজ করছিল, তুমি দেখে নিও পরে আবার। এবার সেই জড়তার সময় তুমি কি বলবে তুমি ডিসিশনটা নিতে পারছিলে না। হ্যাঁ, জাস্ট ওয়ান মিনিট। তাই তুমি এই কোশ্চেনটা কমন কোশ্চেন যে কোনো ইন্টারভিউয়ের, তোমার প্রথম কাজ হবে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ইন্ট্রোডিউস করো, নিজেকে দেখাও আয়নার সামনে যে আমি কে, এটার পরিচয়টা নিজে করো, এবং স্মার্টলি ডিল করতে হবে। যখনই কোনো কিছু প্রথম মানে স্টেপে করতে হয় তখন খুব স্মার্টলি ডিলস করলে এক্সামিনার যে থাকবে সে বুঝবে না এর মধ্যে কিছু আছে, তখন তাকে সমঝে কোশ্চেন করার জায়গাটা চলে আসে। রাইট, কোনো অসুবিধা নেই, ভালো বলেছো আপনারা। আচ্ছা, তুমি চেঞ্জ করতে কেন চাইছো বিষয়টা, তার কারণ হিসেবে তুমি বলতে পারতে যে আমার কোর সাবজেক্ট এখানে রয়েছে, কারণ মেকানিক্যাল সম্পর্কে আমার পড়াতে ভালো লাগে, আর মেকানিক্যালটাই আমার মানে ডেডিকেশন। স্যার, আমি এটা ভালো ব্যাপার আমি মনে করি। আর যেহেতু টিচার স্টুডেন্টের সম্পর্ক যখন বলছিলাম, তখন তোমাকে আরেকটু এগিয়ে থেকে বলা উচিত ছিল। দেখুন, টিচার স্টুডেন্টের সম্পর্ক চিরকালই ভালো, যদি টিচার যদি উপযুক্ত হয় তাহলে স্টুডেন্টরা ভালো হতে বাধ্য। কেননা একজন টিচারই সমাজ গড়ার কারিগর, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা আমাদের মতো করে স্টুডেন্টকে সাজিয়ে নেব। তারা তো একটা কাদার নরম দলার মতো থাকবে না, তাদেরকে শেপ দেওয়ার দায়িত্ব আমাদের। তার পুরোপুরি সেটুকু আমরা আমাদের মতো করে সুন্দর করে নেবো, ঠিক আছে? বলেছো ভালো, ঠিক আছে, তবুও আর কি বলছি। আচ্ছা, এবার কোন কলেজ থেকে পাস করেছো তুমি বলনি, কিন্তু তোমাকে হ্যাঁ ওটা অ্যাড করলে সুবিধা। তুমি আগেরগুলো বলনি, ঠিক আছে, মাধ্যমিক ঠিক আছে, যে ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি তোমার দরকার সেই ডিগ্রি কিন্তু দরকার। পরের পয়েন্ট আসে, তুমি যখন বলছিলে না যে আমি হায়ার ডিগ্রি আছে তবু কেন এখানে, বলো দেখুন স্যার, এখন যা কম্পিটিশনের যুগ, এটা স্বীকার করতেই হবে। এই কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে আমার যে কোনো জায়গায় স্টেবল হতে হবে। তা সরকারি চাকরি কেন বেছে নিতে চাইছি, তার কারণ এখানে অনেক শেখার সুযোগ আছে, নিজেকে এক্সপ্লোর করার মাধ্যম অনেকটা আছে, তাই নিজেকে আরও বড়োভাবে মেলে ধরতে চাই। এবং তাছাড়া রেমুনারেশন বা স্যালারি তো যথেষ্ট হ্যান্ডসাম, দ্যাটস প্র্যাকটিক্যাল কথা। ঠিক আছে, এবার আসি তোমাকে আমরা কেন চয়েস করবো। এর কারণ হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমার হাতে নেই এটা চয়েস বলে। স্যার, আপনারা ডেকেছিলেন যে যে বিষয়ে আপনাদের কাছে এক্সপেকটেশন ছিল আমি ফুলফিল করেছি, আমি সেই জন্য পরীক্ষা দিয়েছি। এবার বাকিটা আপনারা যদি মনে করেন, আপনার অর্গানাইজেশন যদি মনে করে যে অন্য মানে আমি উপযুক্ত এই চাকরির জন্য, তবেই আমি এই চাকরি পেতে পারি আপনারা সুযোগ দিলে। আমার তরফ থেকে বা আমার দিক থেকে তো আমি পুরোপুরি ডেডিকেটেড, ঠিক আছে? তো এবার স্যার এটা আপনাদের দায়িত্ব। থ্যাংক ইউ স্যার, এরকম বলে। ওকে, ঠিক আছে, খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। মানে আত্মবিশ্বাস বেড়েছে তো? হ্যাঁ, ভেরি গুড। কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে পরে জিজ্ঞেস করো। ঠিক আছে, ওকে।